মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের বিষয় মাটির উর্বরতা বৃদ্ধিতে সবুজ সারের ব্যবহার। আলোচনা করবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি অধ্যাপক ডক্টর শুভা সাধক। এই বিশেষ আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বের বিষয় মাটির উর্বরতা বৃদ্ধিতে সবুজ সারের ব্যবহার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আজ স্টুডিওতে পেয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। নমস্কার। নমস্কার। কৃষি নিয়ে নানান ধরনের আধুনিক এক্সপেরিমেন্ট চলছে, মানে নতুন নতুন উদ্ভাবনা আসছে আর কি প্রতিনিয়ত, এবং আপনাদের মতো যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ মতোই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং ভালো ফল পাচ্ছি। একটা জিনিস আমরা ইদানিং শুনছি, সেটা হলো সবুজ সার। এই সবুজ সার বলতে আমরা ঠিক কি বুঝবো? সবুজ সার রাসায়নিক কোনো সার নয়, এটি একটি জৈব সার। সবুজ উদ্ভিদের পাতা বা সামগ্রিক গাছটিকে
মাটির সঙ্গে মিশিয়ে জৈব সার পাওয়ার প্রক্রিয়াটাকে হচ্ছে সবুজ সার বলা হয়। আচ্ছা, একটি সবুজ উদ্ভিদের দেহাংশকে ব্যবহার করে জৈব সার লাভ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে এটা খুব সহজলভ্য হতে পারে, আমার যেটা মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এটি একটি সহজলভ্য। এই সারটি নিজ জমিতে চাষাবাদ করে এবং সেই চাষাবাদ ফসলটিকে সবুজ অবস্থায় মাটির সঙ্গে মিশিয়ে সার যে পাওয়া যাচ্ছে জৈব সার রূপে, সেটাকেই বলছি আমরা সবুজ সার। তাহলে যদি একটু বলেন যে এই যে সবুজ সার আমরা ব্যবহার করছি, এর সুবিধাগুলো ঠিক কি কি? সবুজ সার এক ধরনের জৈব সার। হুম, এই সবুজ সারে জৈব সার হওয়ার কারণে মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির জল ধারণ ক্ষমতা সেটি উন্নতি করে, মাটির মধ্যে বায়ু চলাচল সেটিকে প্রভাবিত করে যাতে সুন্দরভাবে মাটির মধ্যে বায়ু চলাচল করতে পারে, মাটির গঠন এবং গ্রথনটি পোরাস হয় অর্থাৎ রন্ধ্রযুক্ত হয়। আচ্ছা, মাটির মূলের বৃদ্ধি ভালো হয় অর্থাৎ মাটির মধ্যে যে কম্প্যাক্টনেস, কাঠিন্যতা ভাব সেটা কমে যায়, মাটির অনেক গভীর পর্যন্ত মূল যেতে সাহায্য করে, মাটির মধ্যে থাকা বিভিন্ন উপকারী জীবাণুগুলোর বংশবিস্তার এবং তাদের কার্যদক্ষতা বৃদ্ধি করে এবং মাটিতে বিভিন্ন জৈব উপাদানগুলোকে সংমিশ্রণ ঘটায়। আচ্ছা, এবং মাটিতে জৈব কার্বনের পরিমাণ বৃদ্ধি করে, যা মাটির গঠনের একটি অন্যতম উপাদান। আচ্ছা, সবুজ সারের ব্যবহারের ফলে আমরা কী কী সুবিধা পেতে পারি সেগুলো শুনলাম, কিন্তু এটা তো আমরা জেনে থাকি যে সার ব্যবহার করলেই বেশি বেশি ফসল পাওয়া যায়। বিশেষ করে চাষি বন্ধুরা রাসায়নিক সার ব্যবহার করতে বেশি ভালোবাসেন। পাশাপাশি সার তো আরও অনেক রকমের হয়, জীবাণু সারও হয়, যেটা বলছেন যে সবুজ সার বা জৈব সার। তো এই যে রাসায়নিক সারের থেকে সবুজ সার, এর মধ্যে ঠিক তুলনা করলে মানে বাড়তি কী কী সুবিধা পাওয়া যেতে পারে এই ক্ষেত্রে? রাসায়নিক সারে কেবলমাত্র একটি নির্দিষ্ট খাদ্যমূল্য অধিক পরিমাণে গ্রহণযোগ্য অবস্থায় পাওয়া যায়। একটি খাদ্যমৌল, একটি বা দুটি আচ্ছা, বা মিশ্র সারে 3টি খাদ্য উপাদান, বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এই 3টি খাদ্যমৌল পাওয়া যায় অধিক পরিমাণে। এই সবুজ সারে এই খাদ্যমৌলগুলোর পাশাপাশি অন্যান্য অনুখাদ্যমৌল এবং গৌণ খাদ্যমৌলগুলো কিন্তু পাওয়া যায়। আর একটি হচ্ছে রাসায়নিক সারে কোনো জৈব পদার্থ থাকে না। আচ্ছা, মাটির মধ্যে জৈব পদার্থ হচ্ছে তার প্রাণ। যে মাটিতে যত বেশি জৈব পদার্থ থাকবে সেই মাটি তত বেশি উর্বর। আচ্ছা, মাটিতে জৈব পদার্থের পরিমাণ হ্রাস পাচ্ছে। মাটি পরীক্ষা করে দেখা গেছে যে মাটিতে জৈব পরিমাণ যেখানে আদর্শ মাটিতে 5% থাকার কথা, সেখানে 0.5% জৈব পদার্থ রয়েছে বা তার কমও রয়েছে। এই জৈব পদার্থের যদি হ্রাস হয় বা কম থাকে তাহলে কি ক্ষতি হতে পারে আর কি? প্রধান ক্ষতি হবে হচ্ছে মাটির মধ্যে থাকা উপকারী জীবাণুর যে বংশবিস্তার এবং তাদের সংখ্যা এবং তাদের যে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করা সেটা কমে যাবে। আচ্ছা, মাটির গঠনটা বদলে যাবে, মাটির জল ধারণ ক্ষমতা এবং বায়ু চলাচল ক্ষমতা, মাটির কাঠিন্যতা, সান্দ্রতা ইত্যাদি যে ভৌত ধর্মগুলো রয়েছে এই ভৌত ধর্মগুলো আমূল পরিবর্তন ঘটবে। মানে মাটির যে নিজস্ব বৈশিষ্ট্য সেগুলো নষ্ট হবে, সেগুলো নষ্ট হবে এবং সেগুলো কৃষির পক্ষে অনুপযুক্ত নয়। আচ্ছা, এবং আরেকটি কি না, উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্যমৌলগুলোর তাদের ধারণ করার ক্ষমতা আচ্ছা, এবং তাদের গ্রহণযোগ্য রূপে পরিণত করার যে প্রক্রিয়া এটাও ব্যাহত হবে। মানে বলছেন যে রাসায়নিক সার দিলেও কাজ হবে না? কাজ হবে না, কারণ মাটির মধ্যে এই খাদ্য ভাণ্ডারটিকে ধারণ করে রাখে মাটির জৈব পদার্থ। জৈব পদার্থ যত বেশি হবে মাটির মধ্যে খাদ্য ধারকত্ব তত বাড়বে। আচ্ছা, জৈব পদার্থ যত হ্রাস পাবে মাটির মধ্যে খাদ্য ধারকত্ব তত কমে যাবে। অর্থাৎ মাটির মধ্যে যে রাসায়নিক সার আমরা যে সার দিই না কেন, জৈব হোক রাসায়নিক হোক, সেই সার কিন্তু তার খাদ্যমৌলগুলো মাটির কণার মধ্য দিয়ে অনেক গভীরে চলে যাবে, যেগুলো গাছের মূল পৌঁছায় না এবং গাছ সে খাদ্যমৌলগুলো গ্রহণ করতেও পারে না। আচ্ছা, এমন তো অবস্থায় মাটির কণাগুলো থেকে খাদ্য উপাদানগুলো অপসারিত হবে। আচ্ছা, তাই জৈব পদার্থ হচ্ছে খাদ্য কণাগুলোকে ধরে রাখে এবং খাদ্য কণাগুলোর যে গ্রহণযোগ্য রূপে পরিণত করার জন্য অণুজীবগুলোর একটা সক্রিয় ভূমিকা রয়েছে। অণুজীবগুলোর খাদ্য হচ্ছে জৈব পদার্থ, আশ্রয়স্থল হচ্ছে এই জৈব পদার্থ। তাই এদের এই পরিমাণ কমে গেলে অণুজীবের সংখ্যা কমে যাবে, প্রক্ষান্তরে উদ্ভিদের যে খাদ্যমৌলগুলো যে প্রাপ্যতা সেটিও হ্রাস পাবে। আচ্ছা, এই জন্য জৈব পদার্থের পরিমাণ মাটির মধ্যে যথেষ্ট থাকা উচিত, আর সেটি করে থাকে এই সবুজ সার। সবুজ সার একটি অতিরিক্তভাবে মাটিতে জৈব পদার্থ মেশায়।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাটির উপাদান। আচ্ছা, তাহলে আমরা সবুজ সার ব্যবহার করলে কিছু বাড়তি সুবিধা পাচ্ছি রাসায়নিক সারের তুলনায়। তো কোন ধরনের উদ্ভিদকে আমরা সবুজ সার হিসাবে ব্যবহার করব? আপনি প্রথমেই বলছিলেন যে উদ্ভিদকেই আমরা ব্যবহার করছি। হ্যাঁ, উদ্ভিদকে ব্যবহার করি। সাধারণত আমরা যে সকল ফসল চাষ করি, ডাল জাতীয় ফসল, যেমন বার্সিম, বরবটি, ধনচে, এইগুলো যে শিম্বগোত্রী উদ্ভিদ, এরা বায়বীয় নাইট্রোজেনকে মূলের সাহায্যে আবদ্ধ করে মাটিতে মিশিয়ে দেয়। এই সকল নাইট্রোজেন আবদ্ধকারী শিম্বগোত্রী উদ্ভিদ আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও কিছু অশিম্বগোত্রী উদ্ভিদ যেমন ভুট্টা, সর্ষে, গম, এইগুলো আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করতে পারি। এই সকল চলতি যে সকল ফসলগুলো আমরা অর্থকারী ফসলগুলো ব্যবহার করি, সেগুলো আমরা কিন্তু সবুজ সার হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন যে সার প্রয়োগের ফলে মাটির মানে ভৌত ধর্মের পরিবর্তনের কথা বলছিলেন, তো এই সবুজ সার মাটির কোন কোন ধর্মকে প্রভাবিত করে সেটা যদি একটু বলেন। সবুজ সার মাটির বিশেষ করে ভৌত ধর্মগুলো, যেগুলো মাটির গঠন, মাটির জল ধারণ ক্ষমতা, মাটির মধ্যে বায়ু চলাচল প্রবণতা, মাটির কাঠিন্যতাকে মুক্ত করে নরম করে রাখা, মাটিকে কোমল করে রাখা, গাছের মূলের বৃদ্ধির জন্য মাটিকে বায়ুযুক্ত করে রাখা, এই প্রক্রিয়াগুলো কিন্তু সবুজ সার করে থাকে। আরেকটি হচ্ছে প্রক্রিয়া, যেটি হলো মাটির মধ্যে বিভিন্ন রাসায়নিক ধর্মগুলো, যেমন হচ্ছে মাটির পিএইচ, এইটি কিন্তু কমিয়ে ফেলে। যে মাটি নোনা মাটি, যার পিএইচ খুব বেশি, সেক্ষেত্রে এই জৈব সার রূপে সবুজ সার ব্যবহার করলে মাটির পিএইচটা কিন্তু কমে আসে। আচ্ছা, এবং বিভিন্ন খাদ্যমৌলের সামান্য পরিমাণ হলেও কিছু খাদ্যমৌলের সংমিশ্রণ ঘটে, অর্থাৎ মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তো এই সবুজ সারের চাষ আমরা কখন করব? এই সবুজ সার আর কিন্তু একটা বছর নির্দিষ্ট সময় করতে হয়, জলের বা বৃষ্টিপাতের প্রাপ্যতা অনুযায়ী। মানে কি বর্ষাকালে করব? বছরে যে কোনো সময় করা যেতে পারে। যখন একটি ফসল থেকে আরেকটি ফসলের সময় অবসর সেটি যদি 30 থেকে 35 দিন হয়, তাহলে আমরা যে কোনো সবুজ সারের ফসলকে চাষাবাদ করতে পারি এবং সেখানে প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে জলের যোগানের ব্যবস্থা যেন থাকে। আচ্ছা, তো কিভাবে আমরা সবুজ সারের ফসল নির্বাচন করব? যে সকল ফসলগুলোকে আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করি, চলতি কতগুলো ফসলের কথা নাম বললাম, এছাড়াও অন্যান্য ফসলে আমরা ব্যবহার করতে পারি। তাদের বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আমরা চিহ্নিত করি, যেটা হচ্ছে এরা শিম্বগোত্রী হলেই ভালো হয়। দ্বিতীয় হচ্ছে এরা দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, পত্রবহুল হবে, শাখাবহুল হবে এবং নরম অবস্থায় থাকবে। আচ্ছা, একটু আপনাকে থামিয়ে আমি জিজ্ঞাসা করতে চাইছি যে সবুজ সার তো আমরা একটা উদ্ভিদ বা গাছ আমরা চাষ করছি, তো সেই উদ্ভিদ বা সবুজ সার চাষ করার ক্ষেত্রেও কি আমরা সার ব্যবহার করব? হ্যাঁ, সেখানেও কিছু সার প্রয়োগ করা যেতেই পারে। আচ্ছা, সেটা কেমন? সে নাইট্রোজেন ঘটিত সার অল্প, যাতে সে দ্রুত বৃদ্ধি পায়। কারণ বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে জৈব কার্বনে পরিণত করা হচ্ছে মূল উদ্দেশ্য সবুজ সারের। আর সেইভাবে আমরা জৈব কার্বনটাকে মাটিতে মিশিয়ে জৈব পদার্থটা বৃদ্ধি করতে পারি। এর জন্য গাছের বৃদ্ধিটা যাতে দ্রুত হয় বা দ্রুত বৃদ্ধি ক্ষম উদ্ভিদ আমাদের নির্বাচন করতে হবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা অল্প সময়ে গাছের পাতা এবং শাখা প্রচুর ধারণ করবে এবং পত্রবহুল হবে। আচ্ছা, এটা একটি সুবিধা। আরেকটি হচ্ছে জলের চাহিদা এদের কম থাকবে, কারণ যেখানে জলের ঘাটতি রয়েছে সেখানে যদি এই ফসল চাষ করা হয়, তাহলে জলের ঘাটতির জন্য স্বাভাবিক বৃদ্ধি ঘটবে না। এর জন্য অল্প জলে এ ভালো বৃদ্ধি হতে পারে। এইগুলো হচ্ছে মূলত বৈশিষ্ট্য। তো আপনি যদি একটু বলেন যে আমরা কতটা জমিতে কতটা এই সবুজ সারের বীজ ছড়াবো বা পরিমাণটা কতটা হবে? সবুজ সারের নির্দিষ্ট সংখ্যক গাছ দরকার একক জায়গাতে। তো এটি বলা হয় বিভিন্ন ফসলের বিভিন্ন বীজের আকৃতি অনুযায়ী তার বীজের পরিমাণও বিভিন্ন হয়। যেমন আমরা যদি ধনচে বলি, এটি শিম্বগোত্রী উদ্ভিদ এবং ভালো সবুজ সারের হিসেবে ব্যবহার করা হয়, সেটি হেক্টর প্রতি 25 থেকে 30 কেজি বীজ আমরা বপন করতে পারি। আচ্ছা, ভুট্টার ক্ষেত্রে 6 থেকে 15 কেজি পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। সর্ষের ক্ষেত্রে সেটা আমরা বলি যে হেক্টর প্রতি 15 কিলো আমরা সর্ষের বীজও বুনতে পারি। বার্সিম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের বীজের পরিমাণ আরও
30 থেকে 40 কেজি পার হেক্টর আমরা বীজ ব্যবহার করতে পারি। তো এই বীজের আকার অনুযায়ী বীজের পরিমাণটা আমরা নির্ধারণ করে। আচ্ছা, তো সবুজ সার চাষ কতদিন পরে ব্যবহার করা হয়? সবুজ চাষ এই যে সারটা ব্যবহার করছি, এই বীজ বপন করা থেকে 35 দিনের মধ্যে এর যে ভেজিটেটিভ প্রোডাকশন সেটা পাতা এবং ডালপালা এই যে নরম অবস্থায় থাকে, এবং সেখানে এই 30 থেকে 35 দিনের মধ্যে কোনো লিগনিন ফর্মেশন হয় না। আচ্ছা, যে লিগনিনটা হচ্ছে বায়োডিকম্পোজিশন সহজে হয় না, অর্থাৎ জৈব বিয়োজন সহজে হয় না, এটা প্রতিরোধক্ষম, জৈব বিয়োজন হতে পারে না। এই যে লিগনিন ফর্মেশন হয় না 30 থেকে 35 দিনের মধ্যে। এই অবস্থায় আমরা গাছগুলোকে জল দিয়ে মিশিয়ে মাটির মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে জৈব পদার্থ পচিয়ে আমরা সবুজ সারটা পেতে পারি। এবং আমরা এটা ফুল ফল পাওয়ার জন্য কোনোভাবেই করি না, শুধু এটিকে সবুজ অবস্থায় মাটির সঙ্গে মিশিয়ে সার পাওয়ার জন্য ব্যবহার করি। শুধু তার দেহটিকে সবুজ অবস্থায় মাটির সঙ্গে মিশিয়ে জৈব সার পাওয়ার উদ্দেশ্য এটি চাষ করা। আচ্ছা, তো আপনি বললেন, তবু একটু যদি আমাদেরকে বিশদে বলেন যে কিভাবে সবুজ সার আমরা প্রস্তুত করব। সবুজ সার প্রস্তুত করতে গেলে আমাদের সবসময় সেই অঞ্চলের জলের উৎস কী আছে জানতে হবে, এবং সেটি বৃষ্টি নির্ভর না আমরা সেচ দ্বারা সেই জমিতে জল সরবরাহ করতে পারি। এটি সুনিশ্চিত হওয়ার পর আমরা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় বীজটা বপন করব। সেই বীজ বপন করার 30 থেকে 35 দিনের মধ্যে গাছের বৃদ্ধির জন্য আমরা সামান্য পরিমাণে 1 হেক্টর জমিতে আমরা 20 কেজি মতো নাইট্রোজেন সার আমরা দিয়ে থাকি, যাতে দ্রুত গাছের বৃদ্ধি হয়। এটা দেওয়ার পর 30 থেকে 35 দিনের পরেই আমরা গাছটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করি, এবং তার জন্য পর্যাপ্ত পরিমাণের জল সেচের প্রয়োজন হয়। সেই সময় যদি কোনো বৃষ্টিপাত হয় তাহলে অতিরিক্ত জলের আর প্রয়োজন হয় না। সেই বৃষ্টিপাতের জলকে কাজে লাগিয়ে নাঙল দিয়ে আমরা মাটির সঙ্গে সেই সবুজ গাছটিকে মিশিয়ে দিই, এবং এই মিশানোর সময় কিছুটা পরিমাণে ফসফেট সার দিতে হয় যাতে দ্রুত পচনটা ঘটে থাকে। এইভাবে আমরা সবুজ গাছটিকে মাটির সঙ্গে মিশিয়ে জৈব সার লাভ করছি। তো এই যে সবুজ সার আমরা মাটির সঙ্গে যখন মিশিয়ে দিচ্ছি, তার ফলে মাটিতে জৈব পদার্থ বাড়ছে এবং নাইট্রোজেনের পরিমাণও বাড়ছে। তো ঠিক কতটা পরিমাণে জৈব পদার্থ এবং নাইট্রোজেন পরিমাণ এই মাটিতে যোগ হয় জৈব সারের ফলে, যদি একটু বলেন। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকম পরিমাণে জৈব পদার্থ এবং নাইট্রোজেন আবদ্ধকরণ ক্ষমতা রয়েছে। শিম্বগোত্র উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি জৈব পদার্থ এবং নাইট্রোজেন সংমিশ্রণ ক্ষমতা রয়েছে ধনচে গাছের। এটি একটি শিম্বগোত্র উদ্ভিদ। এই ধনচে গাছ 1 হেক্টর জমিতে 80 থেকে 120 কেজি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে পারে। আচ্ছা, এবং 20 থেকে 25 টন জৈব পদার্থ মাটিতে মেশায় এই ধনচে গাছ। এবং বার্সিম, কাউপি, বরবটি এরা একটু কম পরিমাণে করে, এটা 50 থেকে 60 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টর জমিতে আবদ্ধ করে, এবং জৈব পদার্থ 12 থেকে 15 টন মতো জৈব পদার্থ মিশ্র করায়। এবং যেগুলো অশিম্বগোত্র উদ্ভিদ যেমন গম, ভুট্টা, এইগুলো আরও একটু কম পরিমাণে নাইট্রোজেন আবদ্ধ করে 30 থেকে 40 কেজি নাইট্রোজেন আবদ্ধ করছে, এবং জৈব পদার্থ মোটামুটি 8 থেকে 10 টন পার হেক্টর জমিতে সংমিশ্রণ ঘটাচ্ছে। অর্থাৎ বিভিন্ন পিসিস অনুযায়ী নাইট্রোজেনের আবদ্ধকরণ প্রক্রিয়া এবং জৈব পদার্থের সংমিশ্রণের পরিমাণটা আলাদা হচ্ছে। তবে সব জৈব পদার্থই সংমিশ্রণ ঘটাচ্ছে আমাদের সবুজ সার। সবুজ সার মাটির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জৈব পদার্থ পরিমাণ বৃদ্ধি এবং মাটির মধ্যে বিভিন্ন খাদ্যমৌলেরও পরিমাণ বৃদ্ধি করছে। 18টি যে খাদ্যমৌল তার পরিমাণ কম বেশি বৃদ্ধি করছে। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা ভালো দিক খারাপ দিক থাকে আর কি, সুবিধা অসুবিধা থাকে। তো সবুজ সারের আমরা কি কি সুবিধা আছে সেগুলো আপনার থেকে শুনলাম, কিন্তু আমার যেটা মনে হয় একজন চাষি বন্ধু তিনি ফসল পাবেন এই উদ্দেশ্য ছাড়াই কিছু চাষ করলেন এবং সেটাকে সবুজ সার করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। এই যে সময়টা তার নষ্ট হলো, সেই সময় তিনি কোনো ফসল ফলাতে পারলেন না, এটা তো তার ক্ষেত্রে লস। তো সেই জন্য তো হয়তো কৃষক বন্ধুরা এই সবুজ সারের ক্ষেত্রে খুব বেশি আগ্রহী না। সেই তুলনায় কোনো রাসায়নিক সার ছড়িয়ে দিলে দ্রুত সময়ের মধ্যে দ্রুত আমার সময় নষ্ট হচ্ছে না, সেখানে আমরা ফসলের বেশি বেশি ফলন পেয়ে যাচ্ছি। তো আমাদের মধ্যে যে অনীহা আছে সবুজ সার ব্যবহারে, সেই অনীহাটা আমরা কিভাবে দূর করব? এটি আমাদের জানতে হবে, ধারণাটা আমাদের
এই শব্দ একটু বদলাতে হবে। জৈব পদার্থ জমিতে প্রয়োগ করলে জমির উর্বরতা বৃদ্ধি করে। প্রাকৃতিক উৎসতে জৈব পদার্থ অন্যভাবে পাওয়া যায় না, জৈব পদার্থ বাইরে থেকে সংযোগ ঘটাতে হয়। বাজারে যত জৈব পদার্থ সেগুলো সবটাই যে মাটির উর্বরতা বৃদ্ধি করে তেমনটি নয়, এবং এটি সহজলভ্য নয়। জৈব পদার্থ না থাকলে মাটির মধ্যে রাসায়নিক সারের প্রাপ্যতা হ্রাস পায়। যে মাটিতে জৈব পদার্থ যত বেশি থাকবে, রাসায়নিক সারের প্রাপ্যতা অর্থাৎ গ্রহণযোগ্যতা এবং তাদের ইউজ এফিসিয়েন্সি তত বেশি হয়। অর্থাৎ জৈব পদার্থ বাদ দিয়ে কোনো রাসায়নিক সারের ব্যবহার সঠিক হচ্ছে না। তাই জৈব পদার্থকে কিন্তু মাটিতে বৃদ্ধি করতেই হবে। আচ্ছা, প্রাকৃতিকভাবে আমরা তো জৈব পদার্থ পাই না, কৃত্রিমভাবে বাজার থেকে আমরা বিভিন্ন জৈব পদার্থ সংগ্রহ করি। যে পদার্থগুলো জৈব পদার্থ হিসেবে আমরা লাভ করার চেষ্টা করছি বাজার থেকে বা সংগ্রহ করার চেষ্টা করছি, সেগুলোই তার গুণগত মান বিষয় নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। কিন্তু এই সবুজ সারের যে জৈব সার, এটি মানে 100% হচ্ছে প্রাকৃতিক, যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। কৃষকরা কেন এই চাষ প্রতি আগ্রহী নয়? কারণ এটি একটি সময় ব্যয় এবং জমিতে রাসায়নিক সারও কিছুটা ব্যয় করতে হচ্ছে। বাড়তি কোনো কিছুই ফসল, কোনো ফুল বা ফল সে কিছুই পাচ্ছে না। তার ফলে কৃষকরা এতে আগ্রহ হচ্ছে না। কিন্তু যে পরিমাণ রাসায়নিক সার তিনি ব্যয় করছেন, এই জৈব পদার্থ সবুজ সার হিসেবে যখন জমিতে সংযুক্ত হচ্ছে, তা রাসায়নিক সারের ব্যবহারের যে ব্যয় সেটা অনেকটাই কমে যাবে। আচ্ছা, এবং অন্যান্য খাদ্যমৌলের যে ঘাটতি সেটাও পূরণ হবে। এই জৈব সার, সবুজ সার হিসেবে যে মাটিতে পাচ্ছিস, উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। আচ্ছা, মাটির গঠন, জল ধারণক্ষমতা, মূলের বৃদ্ধি প্রভৃতি ভৌত ধর্মগুলোকে উন্নত করে। তাই শুধু রাসায়নিক সার দিয়ে আমরা চাষাবাদ করলে যে পরিমাণ ব্যয় হবে, তার ব্যয় কিন্তু সার্বিকভাবে এবং ফসল থেকে যে পরিমাণ আয় করবে, জৈব সার হিসেবে সবুজ সার ব্যবহার করলে সেই খরচটা তার ওই ব্যয় থেকে কিন্তু অনেকটাই কম হবে। তার ফলে সে বাড়তি লাভ পাবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে, ফলন বাড়বে। অর্থাৎ এই যে সবুজ সারটিকে অতিরিক্ত ব্যয় হিসেবে না ভেবে, এটি যে পরিমাণ রাসায়নিক সার দিয়ে ব্যয় করব, ব্যয়ের কিছুটা অংশ আমরা এখানে হ্রাস করতে পারলাম। অর্থাৎ সামগ্রিকভাবে দেখলে রাসায়নিক সার কোনো ফসলের ব্যবহার করা আর সবুজ সার ব্যবহার করে রাসায়নিক সার কমিয়ে কোনো ফসলকে আমরা চাষ করে ফলন পাওয়া, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সবুজ সার ব্যবহার করে যে ফসলটা পাচ্ছি তার অনেক ব্যয় অনেক কম, লাভ বেশি। তো সেই জন্য আমরা কৃষক বন্ধুদেরকে অনুরোধ করব যে আমরা বেশি বেশি করে যদি আমরা সবুজ সার চাষ করি, তাহলে ভালো ফলন পাবো, মাটির উর্বরতা শক্তি বাড়বে এবং রাসায়নিক সার ব্যবহারের পরিমাণও কমবে এবং কৃষক বন্ধুদের চাষের খরচও কমবে। তাই আসুন আমরা বেশি বেশি করে সবুজ সার চাষ করি। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের বিষয় ছিল মাটির উর্বরতা বৃদ্ধিতে সবুজ সারের ব্যবহার। এ বিষয়ে স্টুডিওতে আলোচনা করলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।